শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ ২৬ অক্টোবর রবিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: রামকৃষ্ণনগরে পাতা বাবার বাড়ির কাছে রহস্য মৃত্যু প্রৌঢ়ের। অলৌকিক পাতা খেলে যে কোনো রোগ সেরে যায় এমন গুজবের টানে শ্রীভূমি জেলা থেকে কয়েক শত কিলোমিটার দূরে চিরাং জেলা থেকে ছুটে এসেছিলেন বিজিত বর্মন, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সেই শ্রীভূমিতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। শুক্রবার রাতে তার মৃতদেহ উদ্ধার হয় শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগর সার্কল অফিসের গড়ের বন্ধ গ্রামে। বহু আলোচিত পাতাবাবা সত্যবাবু সিনহার বাড়ির অদূরে এক রাস্তার ধারে উদ্ধার হয় তার দেহ। সূত্রে জানা গেছে, বিজিত বর্মন দীর্ঘদিন ধরে এক দুরারোগ্য রোগে ভুগছিলেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে পাতা বাবার দেওয়া বিশেষ জঙ্গলের পাতা খেলে নাকি যে কোনো রোগ সেরে যায়, এই তথ্য জেনে একাই রওনা দেন বাড়ি থেকে। পৌঁছান রামকৃষ্ণনগরের গড়ের বন গ্রামে, কিন্তু সেখানে পৌঁছেই তিনি অসুস্থ বোধ করতে থাকেন। শুক্রবার দুপুরের দিকে তাকে শেষবার জীবিত অবস্থায় গ্রামবাসীরা দেখতে পান। সন্ধ্যার দিকে পাতা বাবার বাড়ির সামনে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দেন পুলিশে। রামকৃষ্ণনগর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শ্রীভূমি হাসপাতালের মর্গে পাঠায়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে হৃদযন্ত্রের বিকলতা বা উচ্চ রক্তচাপজনিত কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করছে পুলিশ। এই ঘটনায় ফের পাতা বাবাকে নিয়ে প্রশাসনের ভূমিকায় প্রশ্ন উঠছে। উল্লেখ্য, শ্রীভূমি জেলার গড়ের বন গ্রামে গত আগস্ট মাস থেকেই আলোচনায় উঠে এসেছেন এই অলৌকিক পাতা বাবা সত্যবাবু সিনহা। স্থানীয়দের দাবি, তার আশীর্বাদে পাওয়া এক বিশেষ ধরনের বনৌষধি পাতা খেলে যে কোনো রোগ সেরে যায়। প্রথম দিকে কয়েকজনের সুস্থ হওয়ার গল্প সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে না হতেই এলাকায় উপচে পড়ে জনসমাগম। প্রতিদিন হাজার হাজার মানুষ ভিড় করতে থাকেন পাতা পাওয়ার আশায়। ধীরে ধীরে এই জনসমাগম রূপ নেয় বিশাল ভিড়ে। ত্রিপুরা, মিজোরাম এমনকি পশ্চিমবঙ্গ থেকেও বহু মানুষ আসতে শুরু করেন শ্রীভূমিতে। বাড়তে থাকে ভিড়। ওই ভিড়ের মধ্যেই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনাও। গত 13 সেপ্টেম্বর পাতা বাবার বাড়ির সামনে পদপিষ্ট হয়ে গুরুতর আহত হয় এক শিশুসহ একাধিক ব্যক্তি। বিশৃঙ্খলার সৃষ্টি হলে রামকৃষ্ণনগর সার্কল অফিসার ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এরপর প্রশাসনের তরফে পাতা বিতরণ সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। এখনো পর্যন্ত জেলা প্রশাসনের অনুমতি না মেলায় সেই কার্যক্রম স্থগিতই রয়েছে। সূত্র জানিয়েছে, বাস্তবে পরিস্থিতি অন্যরকম। প্রশাসনিক নিষেধাজ্ঞা থাকলেও অনেক মানুষ এখনও সেখানে আসছেন রোগ সারানোর আশায়, আর গোপনে এদের সেই পাতাও তুলে দেওয়ার অভিযোগ সামনে আসছে। এরই মধ্যে কিছু ঘটনা ঘটলেও সেগুলো আর তেমনভাবে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করেনি। স্থানীয় একাংশ মানুষের দাবি, সরকারি নিষেধাজ্ঞা সত্ত্বেও এলাকায় প্রায়ই ভিড় দেখা যায়। কেউ এসে পাতা না পেলেও অন্তত বাবার আশীর্বাদ নিতে চান। আবার অনেকেই বলছেন, এই ধরনের গুজব মানুষকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে। প্রশাসনের আরও কঠোর হওয়া দরকার। পুলিশি সূত্রে জানা গেছে, বিজিত বর্মনের মৃত্যুর ঘটনায় আপাতত কোনো অপরাধমূলক দিক পাওয়া যায়নি। তবে ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত পুলিশ সব দিক খতিয়ে দেখছে। উল্লেখ্য, গড়ের বন্ধের পাতা বাবা এখনও সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দু। প্রশাসনিক নিষেধাজ্ঞা জারি থাকলেও প্রতিদিন কেউ না কেউ সেখানে পৌঁছাচ্ছেন পাতা পাওয়ার আশায়। কিন্তু বিজিত বর্মনের মৃত্যু এই প্রশ্নটাই আবার সামনে নিয়ে এসেছে। অলৌকিক বিশ্বাসের টানে মানুষ একটু বেশি ঝুঁকি নিচ্ছেন না তো? অপরদিকে 26-এ অস্তিত্বের লড়াই, দাবি মতো টিকিট না মিললে একলা চলো। দুদিনের চিন্তন বৈঠক শেষে ইঙ্গিত অগপ নেতৃত্বের। আঞ্চলিক রাজনীতির ধ্বজাধারী আসাম গণ পরিষদের 40 বছরের ইতিহাসে দীর্ঘ ম্যারাথন বৈঠক। শুক্র ও শনিবার দুদিনের চিন্তন বৈঠক করেন অগপ নেতৃত্ব। শুক্রবার অগপর কেন্দ্রীয় নেতৃত্ব প্রায় 13 ঘন্টার বৈঠক করেছেন। বৈঠকের আলোচনায় খুশি অগপ নেতারা মুখ খুলতে রাজি নন। সময় মতো নেতৃত্ব সব বলবেন বলে এড়িয়ে যান সকলে। শনিবার অগপ কেন্দ্রীয় নেতৃত্ব 35টি জেলার জেলা সভাপতি ও সম্পাদক দলের ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃত্বের সঙ্গে ম্যারাথন বৈঠক করেন। বড়ভূমির পরিষদীয় নির্বাচনে মিত্র ইউপিপিএল এর মহাবিপর্যয়ের পর শঙ্কিত হয়ে পড়েছে আঞ্চলিক দলটি। বিজেপির সঙ্গে মিত্রতা করে এখন অস্তিত্ব রক্ষার লড়াই করতে হচ্ছে অগপকে।
এ নিয়ে দলের অভ্যন্তরে সৃষ্টি হয়েছে প্রবল সংঘাত। একের পর এক নেতার বিদ্রোহ দলের অবস্থাকে আরও শোচনীয় করে তুলেছে। এর মধ্যে দল ত্যাগের হিড়িক পড়েছে। বিটিসি নির্বাচনের পর মুখ্যমন্ত্রীর মিত্রতা নিয়ে করা মন্তব্য অগপকে চিন্তায় ফেলেছে। মুখ্যমন্ত্রী বলেছিলেন, অগপ ও ইউপিপিএলের সঙ্গে বিজেপির মিত্রতা 2025 পর্যন্তই, 26-এ কী হবে এ নিয়ে পুনরায় আলোচনা হবে। এদিকে অগপর তৃণমূল স্তরে দাবি উঠেছে, পূর্বের দখলে থাকা কেন্দ্রে এবার দলকে প্রার্থী দিতে হবে, অন্যথায় তৃণমূল স্তরের নেতা কর্মী বিকল্প রাজনীতির কথা ভাবতে বাধ্য হবেন। তৃণমূল স্তরের নেতাকর্মীদের এই বিদ্রোহের আগুন নেভানোর জন্য এবং দলের ভবিষ্যৎ দিক নির্দেশিকা স্থির করতে এই ম্যারাথন বৈঠক বলে মন্তব্য অগপ সভাপতি অতুল বোরার। তিনি বলেন, বৈঠকে বহু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়েছে। দলের ভবিষ্যৎ কর্মপন্থা কী হবে তাও স্থির করা হয়েছে। তবে দলের পলিসি এখনও ফাঁস করতে রাজি নন অতুল বোরা। তার মতে দল এবার সিরিয়াস, চর্চা চলছে মিত্রতা নিয়ে। 26-এর নির্বাচনে বিজেপি দাবি মতো আসন না ছাড়লে দল যে একলা চলো নীতি নেবে সে নিয়েও সিরিয়াস অগপ নেতৃত্ব। বিটিসি নির্বাচনে বিজেপি মিত্র দল ইউপিপিএলের সঙ্গে যে প্রতারণা করেছে সে নিয়েও সিরিয়াস অগপ। 26-এর নির্বাচনে ইউপিপিএলের মতো অগপর সঙ্গে যে প্রতারণা হবে না তাও নিশ্চিত হতে পারছে না দল। যে দল একসময় বিগ ব্রাদার হয়ে বিজেপিকে কুলায় তুলেছিল, সেই বিজেপি এখন বিগ ব্রাদার হয়ে অগপকে নিয়ন্ত্রণ করছে। ফলে অস্তিত্বের লড়াই অগপর। অগপর বর্তমান বিধায়ক সংখ্যা মাত্র 9। এই অবস্থায় বিজেপি অগপকে 9টির বেশি সিট দেবে কিনা তাও নিশ্চিত হতে পারছেন না অতুল কেশবরা। একদিকে তৃণমূল স্তরের নেতা কর্মীর চাপ, অন্যদিকে বিজেপির চোখ রাঙ্গানো অতুল কেশবকে দিশেহারা করে রেখেছে। তা থেকে ঘুরে দাঁড়াতে দলের তৃণমূল স্তরের নেতা কর্মীরা শেষ ভরসা। তাই শুক্রবার থেকে দুদিনের চিন্তন বৈঠকে বসেন অগপ নেতৃত্ব। 26-এর নির্বাচনকে লক্ষ্য রেখে অগপর পদক্ষেপ কী হয় তা হবে লক্ষণীয়। পরবর্তী খবরটি হল, চা জনগোষ্ঠীর বিভিন্ন প্রকল্পের অগ্রগতি দেখলেন মুখ্যমন্ত্রী। লোকসেবা ভবনে জেলা কমিশনারদের সঙ্গে বৈঠক। চা জনগোষ্ঠীর কল্যাণমূলক প্রকল্পগুলির বাস্তবায়ন ও অগ্রগতি নিয়ে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত। গুয়াহাটিতে লোকসেবা ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন, চা বাগানের শ্রমিকদের লাইনে বসবাসরত জমির মালিকানা অর্থাৎ পাট্টা দেওয়ার উদ্দেশ্যে আসন্ন আসাম বিধানসভা অধিবেশনে একটি বিল উত্থাপন করা হবে। এদিন বৈঠকে এই বিষয় নিয়েই তিনি মূলত বিধায়ক ও জেলা কমিশনারদের সঙ্গে বিশদভাবে আলোচনা করেন। প্রস্তাবিত এই বিলের মাধ্যমে প্রায় 2 লক্ষ বিঘা জমির পাট্টা চা শ্রমিকদের দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। বৈঠকে মুখ্যমন্ত্রীর উদ্যোগে গৃহীত একটি কলি দুটি পাতা শীর্ষক প্রকল্পটির বাস্তবায়ন নিয়েও আলোচনা হয়। এই প্রকল্পের আওতায় চা শ্রমিকদের অবদানের স্বীকৃতি স্বরূপ এককালীন 5,000 টাকা করে দেওয়ার পরিকল্পনা রয়েছে। মুখ্যমন্ত্রী এ পর্যন্ত প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করেন। একইভাবে রাজ্যের চা বাগান অঞ্চলের প্রসূতি নারীদের জন্য চালু করা মজুরি ক্ষতিপূরণ প্রকল্পের বর্তমান অবস্থা নিয়েও আলোচনা হয়। মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, এই প্রকল্পের আওতায় প্রতিটি চা বাগান এলাকার প্রসূতি মহিলাকে অন্তর্ভুক্ত করতে হবে এবং এ বিষয়টি সংশ্লিষ্ট জেলা কমিশনাররা নিশ্চিত করবেন। চা বাগান অঞ্চলে শিক্ষার প্রসারের উদ্দেশ্যে রাজ্য সরকার যে আদর্শ বিদ্যালয়গুলি নির্মাণ করছে তাদের কাজের অগ্রগতি সম্পর্কেও মুখ্যমন্ত্রী অবগত হন। প্রায় 84টি বিদ্যালয় আগামী জানুয়ারি মাসে উদ্বোধনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তাছাড়া রাজ্যের চা বাগান এলাকায় নির্মিত জগন্নাথ সমূহিয়া ভবন ও দক্ষতা উন্নয়ন কেন্দ্রগুলির কাজের অগ্রগতিও বৈঠকে পর্যালোচনা করা হয়। উল্লেখ্য, মোট 5টি এমন কেন্দ্র বিভিন্ন পর্যায়ে নির্মাণাধীন রয়েছে। মুখ্যমন্ত্রী শর্মা এদিন MGNRIG এর মাধ্যমে চা বাগান এলাকায় জেলাভিত্তিক কর্মসংস্থানের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন ও কর্মদিবস বৃদ্ধিতে বিশেষ গুরুত্ব আরোপ করেন। প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পের অধীনে চা বাগান এলাকায় জেলাভিত্তিক গৃহ নির্মাণের অগ্রগতিও মুখ্যমন্ত্রী বৈঠকে পর্যালোচনা করেন। এদিনের বৈঠকে 2025-26 অর্থ বছরে বাস্তবায়নযোগ্য নিযুত ময়না প্রকল্প সম্পর্কেও আলোচনা হয়। এই প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে 27 অক্টোবর গুয়াহাটিতে অনুষ্ঠিত
একটি কেন্দ্রীয় অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন করা হবে। মুখ্যমন্ত্রী নির্দেশ দেন এই প্রকল্প থেকে যাতে কোনো যোগ্য ছাত্রী বাদ না পড়েন তা নিশ্চিত করতে হবে। এ ব্যাপারে আগামী নভেম্বর মাসে একটি বিশেষ অভিযান চালাতে তিনি জেলা শাসকদের নির্দেশ দেন। এই বৈঠকে রাজ্য সরকারের ক্যাবিনেট মন্ত্রী কেশব মহন্ত, অশোক সিংহল, যোগেন মোহন, কৌশিক রায়, কৃষ্ণেন্দু পাল, প্রশান্ত ফুকন সহ কয়েকজন বিধায়ক ও রাজ্য সরকারের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। অপরদিকে সোনাই থানা এলাকার নকদিগ্রাম দ্বিতীয় খণ্ডে এক নাবালিকার অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় তৈরি হয়েছে চাঞ্চল্য। এ মর্মে শনিবার একটি মামলাও জমা পড়েছে সোনাই থানায়। তদন্ত শুরু করেছে পুলিশ। এতে মঞ্জেশপাড়াই নামে এক যুবককে অভিযুক্ত করা হয়েছে, তবে এখনো পর্যন্ত ধরপাকড়ের কোনো খবর নেই। জানা গেছে 9 মাসের অন্তঃসত্ত্বা নাবালিকা নবম শ্রেণীর ছাত্রী। ওই নাবালিকার আদিবাড়ি দোলাইয়ের ভুবনখালে। নকদিগ্রাম দ্বিতীয় খণ্ডে এক ব্যক্তির বাড়িতে থেকে কৃষিকাজ করেন তার বাবা। ওই ব্যক্তির দেওয়া বাসগৃহেই তাকে নাবালিকার পরিবার। নাবালিকার অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনা প্রাথমিকভাবে প্রকাশ্যে আনতে অস্বস্তি বোধ করছিল পরিবার। দেখতে দেখতে ভ্রূণের বয়স 8 মাস পেরিয়ে গেলে নিরুপায় হয়ে স্থানীয় জনকল্যাণ মহিলা সমিতির নজরে নেয় তারা। শনিবার মহিলা সমিতির সভানেত্রী চম্পা দাস ও সম্পাদিকা রূপানাথ নাবালিকাকে সঙ্গে নিয়ে সোনাই থানায় হাজির হন। মহিলা সমিতির নেত্রীদের কাছ থেকে জানা গেল, অন্তঃসত্ত্বা নাবালিকার বয়ান নেওয়ার চেষ্টা করেছেন তারা। একবার নকদিগ্রাম যে ব্যক্তির বাড়িতে তারা থাকে, সেই লোকটির ট্র্যাক্টর চালক মঞ্জেশ বারোয়ের নাম নিলে আরেকবার প্রাইভেট টিউটরের নাম নিচ্ছে সে। তবে পুলিশের কাছে দেওয়া জবানবন্দিতে শুধু মঞ্জেশ বারোয়ের নামই নিয়েছে। নকদিগ্রামে যে করে তারা থাকে সেখানেই তার সঙ্গে অপকর্মটি করেছে মঞ্জেশ, এও জানে নাবালিকা। এদিকে নাবালিকাকে নিয়ে মহিলা সমিতি থানায় পৌঁছেছে। খবর পেয়ে সেখানে হাজির হন ঘরের মালিক। তিনি জানান, নাবালিকার বাবা গত 15 বছর ধরে তার বাড়িতে থেকে কৃষিকাজ করেন। ধলাই থানা এলাকার ক্লেভার হাউসের মঞ্জেশ বারোই তার ট্র্যাক্টর চালায়। এই ঘটনায় মূল অভিযুক্ত মঞ্জেশই হবে এমনটি সন্দেহ করছেন তিনিও। এই ঘটনার যথাযথ তদন্ত চায় জনকল্যাণ মহিলা সমিতি। সন্দেহভাজন সবাইকে তদন্তের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। প্রয়োজনে সবার ডিএনএ টেস্ট করা হোক, এটাও চায় সমিতি। অবশ্য মহিলা সমিতির নেত্রীরা এও জানিয়েছেন, বিষয়টি নিয়ে আলোচনার জন্য একটি বৈঠকে মঞ্জেশকে ডাকা হয়েছিল। সে জানিয়েছে সে নির্দোষ, তাকে ফাঁসানো হচ্ছে। অপর একটি সূত্রে জানা গেছে, ব্যাপারটাকে দামাচাপা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে একটি পক্ষ। তবে জানা যায়নি ওরা কোন পক্ষ। পুলিশি তদন্তেই সব কিছু পরিষ্কার হবে, আশাবাদী স্থানীয় মানুষ। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।